এখন আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করি। ক্রিয়েট নিউতে ক্লিক কইরা অথবা ফাইল থেকে নিউতে ক্রিয়েট মানে ফাইল থেকে নিউতে ক্লিক কইরা। তো আমি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করলেও হবে, তো আমি ফাইল থেকে নিউতেই ক্লিক করি, তাইলে বেটার হয়। তো ফাইল থেকে নিউতে ক্লিক করার পর এখানে আমার একটা আর্টবোর্ড আছে, প্রথমটা 1000x1200। তো আমি এখানে প্রথমে এইটা পিক্সেল দিলাম, পিক্সেল দেওয়ার পর 1000 দিলাম ওয়াইডে, আর এখানে দিলাম কি 1200। দেওয়ার পরে এইখান থেকে আমার অ্যাডভান্স অপশনে গেলে এখানে আরজিবি মোড হাই রেজুলেশন 300 পিপিআই থাকলো, আমি ক্রিয়েট দিলাম। তো আমার একটা কি আর্টবোর্ড ক্রিয়েট হলো। আর এই আর্টবোর্ডটা মূলত আমরা যখন টি শার্ট ডিজাইন করব তখন আমরা এই আর্টবোর্ডটা ইউজ করব। আর এইখানে আমি যদি একটু খেয়াল করি, আমাদের এইখানে একটু সমস্যা হয়েছে, যেমন আমার এইটা আমি ইউজ করি না, আমার একটা বানানো আছে গ্রোমেক্স আইটি নামের। তো এই যে এই ওয়ার্ক স্পেসটা এইটা আমার পছন্দ, এইটা আমি মূলত ইউজ করি। তো এখন আমরা এইখানে আমরা মূলত আইরোপার টুল ইউজ করছি, ব্লেন্ড টুল ইউজ করছি, তারপর এখানে সিম্বল স্পাইরাল টুল, এগুলা মূলত আমাদের তেমনভাবে লাগে না। তারপর আমরা একটু চেষ্টা করব এগুলা, এই কলাম গ্রাফ এরিয়া গ্রাফ এগুলো আমাদের কি লাগে না মূলত। তো আর আর্টবোর্ড টুলটা আমাদের লাগে, আর এইখানে কি এইটাও তেমনভাবে আমাদের লাগে না, পেন টুল বা জুম টুল। তো আমি একটু দেখি। তো আমরা প্রথমে কিছু অবজেক্ট ড্র করার চেষ্টা করি। আমি যদি কিছু অবজেক্ট নিই, লাইক এটার কালার দেই ব্লু, এবার করে আমি 3টা অবজেক্ট নিলাম। তো আমি আলট্রা ধইরা ডুপ্লিকেট করছি। আর যেহেতু আমাদের আমাদের কিউআই প্রেসটা মানে অ্যাক্টিভ করা হয় নাই, আমরা আচ্ছা এখন আমাদের কিউআই প্রেসটা অ্যাক্টিভ করা হয়েছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমরা লেফট ক্লিক রাইট ক্লিক কীভাবে করতেছি। তো এইখানে আমি কীভাবে করলাম এটা যদি আমি আবার একটু দেখাই, আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে এখানে কি আমি এটা রেক্টেঙ্গেল ড্র করলাম, তারপরে এই আমার যে এই অবজেক্টটাকে সিলেক্ট করে আলট্রা চাপ দিয়ে আমি যদি এই পাশে টান দেই তাহলে কি আমার এটা ডুপ্লিকেট হয়ে যায়, তাই না? তো ডুপ্লিকেট হলেও দেন আমি কন্ট্রোল ডি দিলে আমার এটা কি ডুপ্লিকেট, মানে আমি যেই যে একটা ডুপ্লিকেট করলাম এই জিনিসটাই বারে বারে এই কমান্ডটাই কাজ করবো বারে বারে, মানে কি এই টুলটা বা এই যেভাবে আমি করে এটা ডুপ্লিকেট করলাম এটাই কাজ করবো। তো এইভাবে করে আমরা কি কন্ট্রোল ডি দিলে আরও ডুপ্লিকেট হয়, তাই না? আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসি, আমার 3টা দরকারি, 3টা থাকে এখানে, তাই না? তো আমাদের 3টা আছে। এখন এই 3টাকে এইখান থেকে যদি আমরা একটু দেখি যে এগুলো দ্বারা মূলত কি করা যায়, প্লিজ সিলেক্ট এ সিম্বল ফ্রম দ্য সিম্বল প্যানেল ফার্স্ট। তো এইখানে আমাদের এই সিম্বল প্যানেল আছে, যেমন এই যে সিম্বল। তো এইখান থেকে আমি একটা সিম্বল নিতে পারি, যেমন এই সিম্বলটা নিলাম। নেওয়ার পর এখন যদি আমরা এইখান থেকে এই অপশনটা চালু কইরা আমি যদি টান দেই, দেখেন আমাদের কি এই যে রক্তের যে একটা থাকে না ইফেক্ট, রেড ডে বা এরকম শয়তানের যে থাবা মারে বা কি বলে ভূতে যে থাবা মারে এরকম রক্তেরই স্পট এরকম, এই কালার এটার কালার যদি আমরা খালি কি রেড করে দেই তখনই কি এটা হয়ে যাবে। তো এটা এখন রেড নিতেছে না, কারণ কি এখানে সিম্বলটার কালারই দেওয়া আছে কি ব্ল্যাক। তো এটা রেড করার জন্য আমাকে অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে দেওয়ার পরে এখন এটা কি ধরা যাইব, ধরা যাইব। তারপরেও কি এটা কি মানে এখান থেকে হইতেছে না, কালার হইতেছে না, আমার এটা কি রিপ্লেস করা যায়। তো এটাকে আমার আবারও অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে আবারও অবজেক্ট ওকে, এখন আমরা কি এখান থেকে যে কোনো কালার দিতে পারি, ঠিক আছে? এখন আমি এটা কি রেড কালার দিতে পারলাম, ঠিক আছে? তো এরকম হয় না অনেক সময়। তো আমি আবার যদি একটু দেখাই এটা, তো প্রথমত আমরা এটা কিভাবে কাজ করে, এইটা মূলত আমাদের এটা দরকার নাই, মূলত এটা সিম্বলগুলো এখানে ড্র করে সিম্বলগুলা। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে সিম্বল এইটা যদি আমরা এখানে না পাই, এখানে যদি না পাই কি কোথায় পাবো, এটা উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পর একটু নিচের দিকে গেলে এই যে সিম্বলস নামের অপশন আছে, আর এটা শর্টকাট কি শিফট কন্ট্রোল F11। তো আমি এখানে ক্লিক দিলেও সিম্বল বের হবে, এই যে বের হয়েছে। আমি যদি আবার এখানে যদি ক্লিক না দিয়া যদি আমি কি শর্টকাটটা কি শিফট কন্ট্রোল F11, তাই না? এই যে শিফট কন্ট্রোল F11 প্রেস করলেও এটা সিম্বলটা আমার সিম্বলের যে প্যানেলটা এটা চলে আসছে। তো এখন আমার এই টুলটা মানে এই টুলটা ইউজ করার ক্ষেত্রে আমাদের শর্ত হয়েছে কি, আমাদের সিম্বল প্যানেল থেকে যে কোনো একটা সিম্বল নিতে হবে। ধরেন আমি এই সিম্বলটা নিলাম, দেন আমি যদি ভাবে টান দেই এটা কি সুন্দরভাবে কি ড্র হইতেছে, ঠিক আছে? যেভাবে আমি টান দিই সেভাবে ড্র হইতেছে। আমি যদি একটা এখানে ক্লিক দিই তো একটা, এখানে একটা ক্লিক দিলে একটা, এভাবে কইরা কি আমাদের সিম্বলগুলা ধারা আমাদের যেই মানে আর্টবোর্ডের মধ্যে আমরা ড্র করতে পারতেছি, ঠিক আছে? ঠিক আছে, তো এইভাবে করে আমরা এটা ড্র করতে পারি। তো এরপর যদি আমি এটাকে ডিলিট করে দেই, ডিলিট করার পর এখানে যে আমাদের আরও অপশন আছে সিম্বল শিফটার টুল, এইটা দ্বারা আমরা কি করতে পারি, প্লিজ সিলেক্ট এ সিম্বল ইনস্ট্যান্স অর এ সিম্বল সেট। এখানে বলতেছে যে
অলরেডি আমরা সিম্বল দিয়ে ফেলছি। এইটাকে এখন আমরা চাইলে এই সিম্বল শিফটার টুল দ্বারা মডিফাই করতে পারবো, মানে এদিক সেদিকে নিতে পারবো। শিফটার মানে শিফটারটার সাথে কি আমরা একটু পরিচিত কি না? এই শিফটারের মানে শিফটার মানে কি সিম্বল শিফটার টুল, মানে এই যে এটার ভিতরে যেই সিম্বলটা আছে আমাদের, এই সিম্বলটা আমরা চাইলে এদিক সেদিকে সরাইতে পারি, যে এদিক সেদিকে টান দিয়া কি করতে পারি, সরাইতে পারি, তাই না? তো এইটাই মূলত সিম্বল শিফটার টুলের কাজ। তারপরে সিম্বল স্ক্রিনসার টুল, এইটা দ্বারাও মূলত কি দেখি কি করে। সম্ভবত দুইটা সিম্বল থাকলে এটা দ্বারা কি কাজ করে, মানে এটা তেমন আমাদের লাগে না। তারপর আমরা একটু খেয়াল করি, দেখি কি বলতেছে, প্লিজ সিলেক্ট এ সিম্বল ইনস্ট্যান্স অর সিম্বল সেট। তো এইখানে আমাদের যে সিম্বল আছে, আমি যদি এখানে দুইটা সিম্বল একসাথে ড্র করি এইটার মাধ্যমে, এরকম দেখি এখন এই টুলটা কি এখন কাজ করে কিনা। হ্যাঁ, মানে একসাথে যদি অনেকগুলো সিম্বল থাকে ওইগুলাকে আরো ক্লোজ করার জন্য আমরা কি এই টুলটা ব্যবহার করি, ঠিক আছে? এই 3 নাম্বার টুলটা সিম্বল স্ক্রিনসার টুল যেটাকে বলে। তারপর যদি দেখি সিম্বল সাইজার টুল, এটা দ্বারা মূলত কি করে, এটা দ্বারা কোনো একটা সিম্বলকে সাইজ দেয়, সাইজ বড় ছোট করে, ঠিক আছে, বড় ছোট করে, সিম্বল সাইজার টুল। তারপরে সিম্বল স্পাইনার টুল, তো এটা দ্বারা কি করে, এটা দ্বারা সম্ভবত রোটেট করে সিম্বলটাকে। যদি আমরা একটু দেখি, হ্যাঁ এই যে সিম্বলটা কি এভাবে দিলে রোটেট হইতেছে, মানে মাউস দ্বারা মিডলের দিকে ক্লিক করে এটাকে একটু ঘুরাইতে হইব, ঘুরাইলেই এটা কি রোটেট হইব, এটা দ্বারা এইভাবে রোটেট করা যায়। তারপর সিম্বল স্ট্রেইনার টুল, এটা দ্বারা কি করে, সিম্বল স্ট্রেইনার টুল এটার কাজ কি দেখি। হ্যাঁ, এটা দ্বারা সম্ভবত মানে এই যে সিম্বলটার মধ্যে চাইলে আমরা নতুন একটা সিম্বল নিয়ে নেই, বা আমরা পুরাতন এটা দ্বারা কাজ করি। যদি একটু সিম্বল স্ট্রেইনার টুল, দেন এইখান থেকে আমরা এটা দ্বারা কি করে আমরা একটু খেয়াল করি। সিম্বল স্ট্রেইনার টুল দ্বারা আমরা হয়তো বুঝতে পারতেছি কিনা, এটা দ্বারা মূলত এটার স্ট্রেইনারের যে কাজগুলো হইতেছে। আচ্ছা, আমি যদি আবার একটু দেখি, এটা অত সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। ফার্স্টে একটা সিম্বল, এখান থেকে একটা সিম্বল নেই, সিম্বল নেওয়ার পর এটা আমরা একটু ড্র করি, ড্র করার পর এইখান থেকে আমাদের যে টুলটা সিম্বল স্ট্রেইনার টুল দ্বারা আচ্ছা, সিম্বল স্ট্রেইনার টুলটা তেমনভাবে কাজ করতেছে না। সিম্বল স্ক্রিনার টুল, এই টুলগুলো মূলত আমাদের তেমনভাবে লাগে না, মানে এই সিম্বলের এটা তেমনভাবে আমাদের লাগে না। তো আমাদের এই প্রথম এইটা লাগতে পারে মাঝে মধ্যে, আমরা যখন কিনা এরকমভাবে নিজের ইচ্ছা মতো কিছু সিম্বল দ্বারা ড্র করতে চাই, তখন এটা লাইক অনেকটা ব্রাশের মতো কাজ করে। তো এইটাই, এই দুইটা টুল আমি আর দেখাইলাম না। এটা দ্বারা মূলত কি করে, প্লিজ সিলেক্ট এ স্টাইল ফর গ্রাফিক স্টাইল প্যানেল ফার্স্ট। সিম্বল স্ক্রিনার টুল, এটা তো তখন দেখতেছিলাম। স্ট্রেইনার, এগুলা তেমনভাবে আমাদের দরকার হয় না। তো এইটা দ্বারা মূলত এই যে মানে ব্রাইটনেস একটু কমাই বাড়াই সিম্বলগুলার, আমার এটার ব্রাইটনেসটা আরও কমাইতে চাই, এইটা এই কাজটা মূলত করে সিম্বল স্ক্রিনার টুল দ্বারা এটা করে। আর স্ট্রেইনার টুল দ্বারা সম্ভবত ব্রাইটনেসটা বাড়ায়, যদি একটু দেখি। আচ্ছা, যাই হোক, আমরা এইগুলা একটু স্কিপ করি। মূলত এইটার কাজ আমিও করি না তেমনভাবে, আমিও এটার কাজ পারি না। তো এক্ষেত্রে এই সিম্বল স্ট্রেইনার টুল এইগুলাও আমাদের লাগে না তেমনভাবে। এটা লাগে কখন, অনেক সময় হ্যাঁ আমাদের ব্রাশ টুলের মতোই এগুলা, ব্রাশ যেমন এখানে ব্রাশ নিয়ে কাজ করি, সেইভাবে আমরা সিম্বল নিয়েও এটার মধ্যে এভাবে করে আমরা আর্ট করতে পারি। আমাদের টি শার্ট ডিজাইনের যেই ব্যাস, আমাদের এই টুলগুলা তেমনভাবে দরকার হয় না, বাট যে গ্রাফিক ডিজাইনারের, তো সে যেহেতু গ্রাফিক ডিজাইনার সব কিছু তার জানা দরকার, এই জন্য তার এইগুলাও তাকে জানানোর জন্য মূলত এই ভিডিওতে আমরা এটা শিখাচ্ছি। তো যাই হোক, তারপর আছে কি কলাম। তো আমরা যদি এরপরে আমরা যদি কলামটা একটু দেখি, খেয়াল করি কলাম, এই কলাম গ্রাফ টুল, এটা তো আমরা বুঝতে পারি আসলে কলাম গ্রাফ টুলটা কি। এই যে এইখানে আমরা কলাম গ্রাফ টুলের মধ্যে দিলে এইখানে আমাদের অনেকটা, আমরা যদি ওয়ার্ডের কাজগুলো কইরা থাকি অনেকটা ওয়ার্ডের মতো, যে এইখানে আমাদের কয়টা ইয়ে আছে, তো এখানে এগুলো ওই যে গ্রাফগুলা ড্র করে, ওই ক্ষেত্রে এইটা আমাদের দরকার হয়।
তো আমাদের এই গ্রাফও আমি তেমনভাবে কখনো করি নাই, কারণ এগুলো আমাদের দরকার হয় না। আমরা কেউ এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে গ্রাফ ড্র করি নাই কখনো, বা করিও না তেমনভাবে। তো এইটাই মূলত, এগুলো মূলত অনেকটা গ্রাফের কাজ, গ্রাফ অ্যান্ড দেন পাই চার্ট বা লাইন গ্রাফ টুল, ওগুলোর ক্ষেত্রে আমাদের এটা লাগতে পারে। যেমন এই লাইন গ্রাফ টুলের মাধ্যমে কি আমরা চাইলে এটার মানে মানগুলা দিতে হবে, বসাইতে হবে, তখনই আমাদের এই গ্রাফটা কি কাজ করবে। তো যাই হোক, এটা আমরা বাদ দেই, কন্ট্রোলে ডিলিট। তারপর আমরা যদি দেখি এখানে পাই গ্রাফ টুল আছে, এখানে ড্র করলে এখানে আমাদের পাই গ্রাফ যেটা বলে এটা আসতেছে। আমরা যদি একটু ট্রাই করি এটা এখানে কত দিব, এখানে যদি আমরা দেই যে কত 100, তার নিচেরটায় যদি দেই যে 20, 50, এইটার মধ্যে চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এটা কোনো চেঞ্জ আমি দেখতেছি না। মূলত গ্রাফ ডাটা এইখান থেকে আমাদের ডাটা এখান থেকে ইম্পোর্ট করতে পারি। তারপরে সেল স্টাইল যদি ওকে দেই, দেখি এটা কি দেওয়ার পরে কি এটা কিছু হয় কিনা। এখানে একটা পাই শো করতেছে। যাই হোক, এটা তেমনভাবে আমাদের পাই চার্ট বা এগুলো আমাদের ইলাস্ট্রেটর তেমনভাবে লাগে না। তারপরেও আমরা যদি এটা শেখার ট্রাই করি আমরা শিখতে পারবো। তারপর আমরা যদি একটু খেয়াল করি এখানে আর কি কি টুল আছে, এখানে আর্টবোর্ড টুল আছে। এই আর্টবোর্ড টুলটা মূলত আমাদের দরকার পড়ে। তো এই আর্টবোর্ড টুলের আসলে কাজ কি, আমি যদি একটা রেক্টেঙ্গেল টুল রেক্টেঙ্গেল এখানে ড্র করি, তো আমি আর্টবোর্ড টুলে যাই, যাওয়ার পরে দেখেন এই পুরো আর্টবোর্ডটা এখানে কি লেখা, আর্টবোর্ড 1 মানে কি 1 নাম্বার আর্টবোর্ড এটা। এখন আমি আলট্রা চাপ দিয়ে যদি আর্টবোর্ডটাকে ডুপ্লিকেট করে আলট্রা শিফট চাপ বা নিচের দিকে, আবার এটাকে এই দিকেও নিতে পারি, আবার চাইলে যে কোনো দিকেও নিতে পারি আলট্রা চাপ দেওয়া, তখন কি এটা আমাদের ডুপ্লিকেট হলো। এখন আমার কি 4টা আর্টবোর্ড হয়ে গেল, তাই না? তো এই আর্টবোর্ড টুলের মাধ্যমে আমরা আর্টবোর্ডটাকে ডুপ্লিকেট করতে পারি। একটা কিছু জিনিস হয়তো আপনি খেয়াল করছেন কিনা, আর্টবোর্ড ডুপ্লিকেট করার সাথে সাথে এই আর্টবোর্ডের মধ্যে যে যে ডিজাইনগুলো আছে, আমাদের যে যে অবজেক্টগুলো আছে সব কিছুই কি ডুপ্লিকেট হয়ে যাইতেছে, তাই না? তো এটাই মূলত। তো এখন আমরা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি। এখন সেম আমরা চাইলে এই আর্টবোর্ডের মধ্যে একটা ডিজাইন করলাম, চাইলে এখন আমরা এই আর্টবোর্ডের মধ্যেও কি ডিজাইন করতে পারি। তখন যখন আমরা এই আর্টবোর্ডের সাথে ডিজাইন করব, ডিজাইন করার পর এইখানে আমাদের অ্যালাইন ঠিক করার ক্ষেত্রে আমরা যদি ধরেন এইটার মধ্যে কাজ করতেছিলাম, এই আর্টবোর্ডের মধ্যে কাজ করতেছিলাম, এখন এইটার মধ্যে একটা ক্লিক কইরা যদি আমরা অ্যালাইন দেই লাইক আর্টবোর্ড টু এতো, তাহলে দেখেন কই যায় আমাদের এইটার মধ্যে আইসা পড়বো অনেক সময়। এটা যদি সিলেক্ট করে এদিকে দেই, হ্যাঁ ধরুন অনেক সময় এইভাবে এখানে আছে অবজেক্টটা, তো এখানে আমি ক্লিক করে এদিকে দিলাম, এইটার মধ্যে যাইতেছে। তখন আমি যদি চাই যে না আমার এই জিনিসটা বা এই অবজেক্টটা আমাদের এই আর্টবোর্ডে আসবে, অ্যালাইন হবে, তো এই ক্ষেত্রে আমাদের যদি এটা বাইরে থাকে কি করব, প্রথমে এই আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করব, তারপরে এই অবজেক্টে ক্লিক করব, দেন আমি এটা, কারণ কি আর্টবোর্ডটা অ্যাক্টিভ হয়েছে, তো ওই আর্টবোর্ডের মধ্যেই অ্যালাইনটা যাবে। যেই আর্টবোর্ডটা অ্যাক্টিভ থাকবে সেই আর্টবোর্ডের মধ্যেই অ্যালাইন টু আর্টবোর্ড ওই আর্টবোর্ডটাতেই কাজ করবে। তো এই অ্যালাইন টুল আমরা পরবর্তীতে দেখব, দেন আমরা আরও বিস্তারিত বুঝতে পারবো এটা। তো আমরা আর্টবোর্ড টুলটা বুঝতে পারলাম যে আর্টবোর্ড টুল দ্বারা কী করা যায়। আবার অনেক সময় এরকম হয় যে আমরা যে আর্টবোর্ডটা ডিলিট করতে হবে, আর্টবোর্ড ডিলিট হবে, তখনও আমাদের এই আর্টবোর্ড টুলে যেয়ে এই আর্টবোর্ডটা সিলেক্ট করে ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে গেল, ডিলিটে প্রেস করলে ডিলিট হয়ে গেল, তাই না? তারপর অনেক সময় হয় যে না আমাদের এই আর্টবোর্ডটা যে সাইজটা, এই আর্টবোর্ডের সাইজটা চেঞ্জ করতে হবে। এই জন্য কী করতে হবে, আর্টবোর্ড টুলে যাওয়ার পর এইখান থেকে আমরা চাইলে ওয়াইড আমরা চাইলে 1200 দিলে কি হইব, 1200 দিলে এই যে মানে এটা এই স্কোয়ার হয়ে গেল, তাই না? যেহেতু এটা কন্ট্রোল জেড, আমি আবার দেখাই, এখানে 1000 আছে, এখানে আমি 1200 দেই, ইনটা দিয়ে এটা স্কোয়ার হলো, যেহেতু এইখানে ওয়াইডও 1200 হাইটও 1200, তাই না? এই কারণে এটা এরকম হইলো। তো এখন আমি যদি এখানে এই শিকলটা চালু করি, শিকলটা চালু করার পর যদি আমি পানি শিকলটা যদি চালু করার পর যদি আমি এখানে কত দিই, এই 100 বা আমি যদি এই 1200 দেই, তখন দেখেন কি হয়, এইটা 1200 ঠিক আছে, বাট এটাও কি 1440 হয়েছে। তার মানে তো এই আর্টবোর্ড টুলটার মধ্যে আমরা মূলত এইভাবে করে ডিলিট করতে পারি। তারপর আমরা আর্টবোর্ডের এইখান থেকে কি সাইজটা কমাইতে বাড়াইতে পারি। তো এখন আমি যদি আবার ফিরে এটারে 1000-এ দেই, দেখেন এখানে কিন্তু আবার ঠিক 1200 এসে পড়বে। তার মানে কি এই শিকলটা মানে এই লিঙ্ক ইট মানে কি, এই লিঙ্কটার মানে হয়েছে কি যে আমরা দুইটা মানে আমাদের যেই সাইজটা বা আর্টবোর্ডের যে রেশিওটা ওইটা ঠিক থাকবে যদি আমরা এই শিকলটা এই মানে অন অবস্থায় থাকে। আর যদি এটা অফ অবস্থায় থাকে তখন আমরা এটা যে কোনো সাইজেই নিতে পারি, বড় ছোট করে ফেলতে পারি, ঠিক আছে?
তো এইভাবে কইরাই মূলত আমাদের আর্টবোর্ড টুলটা কাজ করে। তো আর্টবোর্ড টুলের পরে এখানে আমাদের আছে কি সিলিজ টুল। তো আমরা সিলিজ টুলটা যদি একটু খেয়াল করি, এটার মধ্যে কি সিলিজ টুলে যদি যাই, আমরা যদি এখানে ক্লিক করি বা ই করি, আমাদের এখানে এটা কি গাইড, এটাকে কি আমরা কালার দিতে পারি? হ্যাঁ, এটাকে আমরা কালারও দিতে পারি। মানে এইটা মূলত এই সিলিজ টুলেরও তেমনভাবে কাজ করা হয় নাই, আমি তেমনভাবে এগুলার কাজ করি না, সিলিজ টুল আমাদের দরকার হয় না। 1 2 আমরা যদি ডিলিট করে দিই সিলিজ চলে যায় কিনা, হ্যাঁ চলে গেছে। আমি যদি এখানে একটা রেক্টেঙ্গেল নেই, দেন আমি সিলিজটা নিয়ে যদি এখানে একটা ক্লিক করি, তো এইখানে মানে এইটা মূলত অনেকটা ইসের মতো কাজ করে, গাইডের মতো। আমি যদি এখানে একটা ক্লিক দিই বা এটার মধ্যে ডাবল ক্লিক করি, কখন কিছু আসে না। না, তো এখানে যদি আমি এটা এভাবে একটা অনেকটা গাইডের মতো কাজ করতেছে, দেখা যাচ্ছে যে অনেকটা ইসের মতো। এটার ভিতরে চাইলে কি এটা ধইরা আমরা কি অ্যালাইন করতে পারি না? হ্যাঁ, অনেকটা গাইড বক্সের মতো কাজ করতেছে, লাইক হ্যাঁ সিলিজ কন্ট্রোল আর গাইড, হ্যাঁ এটা মূলত অনেকটা গাইডের মতোই কাজ করে। যাই হোক, এটা আমাদের তেমনভাবে দরকার হয় না। তারপরে সিরিজ সিলেকশন টুল, আমরা যে সিরিজটা ড্র করলাম বা সিরিজটা দ্বারা যে একটা বক্স নিলাম, শেপ নিলাম, এইটার মধ্যে এখন আমি এটাকে সিলেক্ট করার ক্ষেত্রে কি আমি এই সিরিজ টুল দ্বারা সিলেক্ট করতে পারি। ক্লিক করে সিলেক্ট হবে, আবার এটার উপরে যদি আবার ক্লিক করি এটা কি ডিসিলেক্ট হবে, ঠিক আছে? এভাবে করে আমরা সিলেক্ট বা ডিসিলেক্ট করতে পারি। এটা তেমনভাবে আমাদের দরকার হয় না সিরিজটাও। এগুলো চাইলে আমরা কি কালারও করতে পারি, কিন্তু এই সিরিজটাকে যদি আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করি, দেন যদি আবার অবজেক্ট থেকে এক্সপান্ড করি, এটা এক্সপান্ড হয় না। কিন্তু আমি চাইতেছি এইগুলোকে ডিলিট করে দিতে, এই যে লাইনগুলোকে ডিলিট করে দিতে। যাই হোক, এটা আমাদের তেমনভাবে দরকার হয় না, এটা আমরা না দেখি, শুধু শুধু মাথা নষ্ট হয়ে যাবে। তারপর আছে আমাদের কি এখানে হ্যান্ড টুল। এই হ্যান্ড টুলের মানে কি, হ্যান্ড টুল বা স্পেস, হ্যান্ড টুলেরই হয়েছে এই স্পেস দিলেও তো হ্যান্ড টুল। হ্যাঁ, এই পেন টুলটা হয় অ্যাক্টিভ হয় স্পেসে, কি মানে আমি যদি কিবোর্ডের স্পেসে চাপ দিয়ে ধরে রাখি, তখন আমি মাউস দ্বারা এইভাবে কি এদিক সেদিক ঘুরাইতে পারবো। এটাই মূলত হ্যান্ড টুলের কাজ। অর্থাৎ আমি হ্যান্ড টুল অ্যাক্টিভ করার পর এইভাবে করে আমি মাউস দ্বারা এদিক সেদিক যাইতে পারবো। এটাই মূলত কি এই হ্যান্ড টুলের কাজ, ঠিক আছে? আর এটাই মূলত হ্যান্ড টুলের কাজ। মানে একটা আমি লাইক এদিকে একটা একটা অবজেক্ট ড্র করলাম, দেন এদিকে একটা অবজেক্ট ড্র করলাম, লাইক আমার এটা কি জুম করা অবস্থায় আছে, তো আমি চাইতেছি যে এদিকে যাইতে। এইটা তো আমি কন্ট্রোল চাপ দিয়া স্ক্রল করলেও এদিকে সেদিকে যায়, আবার উপরের দিকে কন্ট্রোল সাইডে দিয়ে স্ক্রল করলেও উপরের দিকে নিচের দিকে যায়, আর সাইডে গেলে কন্ট্রোল চাপ দিয়ে দিলে সাইডের দিকে যায়, ঠিক আছে? তো এখন আমি যদি এই পেন টুলটা নেওয়ার পর, সরি হ্যান্ড টুলটা নেওয়ার পর, যে এটাকে যদি এভাবে করে এই করি, এভাবে করে আমি যদি এদিকে সেদিকে মানে মাউস দ্বারা ক্লিক করে মাউসটা এদিকে টান দিতে হয়, তখন এটা যায়, ঠিক আছে? এভাবে করে যদি নেই, তখন এটা কি সুন্দরভাবে আমাদের কাজ করে, এটা এইভাবে এদিকে সেদিকে যায়, ঠিক আছে? তো এইটাই মূলত হ্যান্ড টুলের কাজ। তারপরে আমাদের এখানে আরেকটা আছে কি জুম টুল। এই জুম টুলের মাধ্যমে কি আমরা চাইলে এটা কি জুম করতে পারি আরও, ঠিক আছে না? যে মানে যেই অংশটার উপরে আমরা ক্লিক করব, সেই জায়গা দিয়ে এটা কি জুম হবে। তো আমরা যদি আল্টার চাপ দিই, আল্টার বাটনে চাপ দেওয়ার পর যদি দেখি এই জুমের এটা কি মাইনাস শো করতেছে, তাই না? আল্টা ছাড়া কি এটা প্লাস। এতক্ষণ আমরা প্লাস দিয়ে করছি, এখন আমি আল্টা চাপ দিয়ে তৈরি করি, এটা কি মাইনাস হবে, মানে জুম কম হবে, মানে আরও জুম কমে যাবে, মানে কি জুম কমে গেল। এখন যদি আমি প্লাস দেই, তখন এটা কি জুম হবে, বুঝতে পারছি? জুম ইন জুম আউট কীভাবে করি এভাবে। তারপরেও এই জুম ইন জুম আউট আমরা কীভাবে করতে পারি, এই আল্টার বাটনে প্রেস করে যদি আমি মাউসে হ্যাঁ আল্টার বাটনে প্রেস করে যদি আমি মাউসটা ঘুরাই চাকাটা, তখন কি এটা জুম হবে, জুম ইন হবে। আমি মাউসটা যেইখানে নিয়ে ঘুরাবো, ঠিক ওইখান থেকে জুম ইন জুম আউট হবে, ঠিক আছে? আমি যদি শিফট বাটনে স্পেস বাটনে চাপ দেই, চাপ দেওয়ার পরে যদি মাউসটা মানে এই স্পেসে চাপ দিলে হাত চলে আসবে, হাত, তখন এই হাতটা দ্বারা আমি মাউস দ্বারা ক্লিক করে এদিকে সেদিকে আমি নিতে পারবো, ঠিক আছে? এটা মূলত এইভাবে কাজ করে। তারপর এখানে আমাদের আরেকটা কি প্রিন্টিলিং টুল। এইটাও আমাদের তেমনভাবে লাগে না, মূলত যারা কিনা প্রিন্টিং সেকশনে কাজ করে তাদের সম্ভবত লাগতে পারে। আমার এখনও লাগে নাই এই টুল, এই প্রিন্টিলিং টুল, মানে এটা এখন আমি ব্যবহারও করি নাই। এই প্রিন্টিলিং টুলের মাধ্যমে মূলত কি করা হয় যদি একটু খেয়াল করি, বুঝি কিনা। যাই হোক, এই টুলটার মধ্যে যদি আমরা যাই, ডাবল ক্লিক করলে কিছু ওপেন হয় না, ডাবল ক্লিক করলে কিছু ওপেন হয় না। তো আমরা চাইলে এদিকে হ্যাঁ আর্টবোর্ডের বাইরে নিলে হয় না, আর্টবোর্ডের বাইরে কিছু দেওয়া যায় না।
মানে কি আর্টবোর্ডের ভিতরেই যেই অংশটা আছে ওইটা চাইলে আমরা এতটুকু অংশ প্রিন্ট করতে পারি, সম্ভবত এটাই এটার কাজ। যাই হোক, এটা আমাদের তেমনভাবে লাগে না, আমাদের টি শার্টের ক্ষেত্রে বা গ্রাফিক্সের ক্ষেত্রে আমাদের প্রিন্ট করতে হয় না। আর প্রিন্ট করতে মূলত এটা আমাদের দরকার হয় না, আমরা মূলত আর্টবোর্ড নিয়ে কন্ট্রোল পিতে চাপ দিলেই আমাদের কি এই কন্ট্রোল পিতে চাপ দিলেই যে প্রিন্টিং করার অপশন চলে আসবে, তো এখান থেকে আমরা কি সুন্দরভাবে প্রিন্ট করে নিতে পারবো। আর আমি যেটা দেখাইলাম যে প্রিন্টিং টুল, এটা দ্বারা আমি যা বুঝতে পারলাম, এটা দ্বারা মূলত কি করে, আমি যদি কন্ট্রোল পিতে এখন চাপ দিই, দেখেন যতটুকু অপশন আমি সিলেক্ট করা আছে, এই যে বক্সটা, এই যে ছোট একটা বক্স দেখি আমরা, এই বড় সাদা বক্সের মধ্যে এই বক্সের ভিতরে যতটুকু আছে অতটুকুই কি মূলত প্রিন্ট হবে। আমি যদি এটা শিওর হওয়ার জন্য এইভাবে ভিতরে যদি আমি একটা রেক্টেঙ্গেল আঁকি অ্যান্ড দেন আমি যদি কন্ট্রোল পিতে চাপ দিই, দেখেন এখানে এই যে যতটুকু বক্সের মধ্যে আছে অতটুকুই। যদি আমি বক্সটা যদি সাইডের দিকে সরাই আনি, এই প্রিন্টিং টুলের মাধ্যমে যদি আমি এইদিকে সরাই আনি, দেখেন এখন যদি আমি কন্ট্রোল পিতে চাপ দিই, দেখেন ওই বক্সটা আমার কি হলুদটা চলে আসবে না এখানে, তার মানে কি ভিতরে হলুদ নাই। আর ধরেন ভিতরে আমি এখানে একটু অন্য কালার দিলাম, অন্য দিলাম, দেন আমি যদি এটাকে একটু ডুপ্লিকেট করি দুইটা, আমার কিন্তু কি এই আর্টবোর্ডের মধ্যে কি কি আছে, এটা আছে মানে হলুদ হলুদ যে বক্সটা শেপটা রেক্টেঙ্গেল এটা আছে, দেন আমাদের কি দুইটা গ্রিন আছে। আমি কন্ট্রোল পিতে চাপ দিলাম, তার মানে কি আমাদের পুরোটাই তো আর্টবোর্ডে যা যা আছে সবই তো আসার কথা, কিন্তু আসলো না। তার মানে কি যতটুকু অবজেক্টের মধ্যে আমরা কি প্রিন্টিং টুল কাজ করবে, ঠিক অতটুকু অবজেক্টই মূলত আমাদের এই প্রিন্টিং মানে সরি যতটুকু অবজেক্টের মধ্যে আমাদের মানে যতটুকু অংশ আর্টবোর্ডের যতটুকু অংশের মধ্যে প্রিন্টিং টুলের অপশনটা আমাদের থাকবে, মানে এই যে যেই বক্সটা এটা কি প্রিন্টিং, মানে এতটুকু ভিতরে যতটুকু আছে ঠিক অতটুকুই আমাদের প্রিন্ট হবে, বুঝতে পারছি? এই বক্সের ভিতরে যা যা আছে তাই প্রিন্ট হবে, এটাই মূলত প্রিন্টিং টুলের কাজ, ঠিক আছে? কারণ অনেক সময় হয় যে আমাদের প্রিন্টিং টুল আর এখন দরকার নাই, আমরা যদি এটাকে ডিলিট করতে চাই তো কি করব, এটা রিমুভ করার ক্ষেত্রে আমি যদি বাইরের দিকে নিয়ে দেই, আমাদের এটা কি রিমুভ হচ্ছে না, তো আমি এটা এখান থেকে যদি ডিলিটে প্রেস দেই ডিলিট হয় না। তো যাই হোক, এটা যদি সিলেক্ট করা কি যায়, এটা মূলত একটা পেজ A4 সাইজের পেজ, সম্ভবত আমি কি দুইটা মাল্টিপল ড্র করতে পারবো একই পেজে, না একটাই মাল্টিপল ড্র করা যাচ্ছে না, একটাই। তো এই ক্ষেত্রে এটা আমাদের ডিলিট করার ক্ষেত্রে আমি তো কোনো ওয়াই দেখতেছি না, কন্ট্রোলে ডিলিট দিলে তো বাকি অবজেক্টগুলো ডিলিট হয়, বাট এটা ডিলিট হয় না। এখানে যদি আমরা হ্যান্ড টুলটা নেই, যাই হোক এটা এই মুড থেকে বের হওয়ার আমি তো অপশনটা খুঁজে বুঝতেছি না। যাই হোক, এটা আমাদের কি আপাতত এটাকে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাইয়া কি আমরা এটা থেকে বের হইতে পারি, তাছাড়া আমি তো অয় দেখতেছি না। অথবা আমরা হয়তো ফাইলটা সেভ করে ফেললে বা আমাদের ইলাস্ট্রেটর অফ করে আবার যদি চালু করি তখন হয়তো এটা আর থাকবে না, ঠিক আছে? যাই হোক, আমি এটা কাইটা দেই, নো আর দরকার নেই। তো আমরা একটা নতুন একটা নেই ফাইল, ডাবল ক্লিক করে ওপেন করলাম। তো প্রিন্টিং টুলের কাজটা তো আমরা মূলত বুঝতে পারলাম আসলে এটা কি কাজ করে, অ্যান্ড দেন এই জুম টুলের কাজটাও কি আমরা বুঝে ফেললাম। তার মানে কি এইখানে আমাদের যতগুলা এই প্যানেলের মধ্যে আমাদের যতগুলা টুল আছে, এইখানে আমাদের যতগুলা টুল আছে মোটামুটি সবগুলার কাজই আমরা পাইরা গেছি। তো এখন আমরা যদি একটু খেয়াল করি, এইখানে এই যে আমাদের যেই এখানে একটা কালারের অপশন আছে, আমরা যদি একটু একটা অবজেক্ট নেই, দেখেন অবজেক্টটার স্ট্রোক কালারটা একটু বাড়ায় দেই, স্ট্রোক কি আর ফিল কি এটা একটু বুঝিয়ে দিই আমি ভালোভাবে। তো এই যে আমাদের রেক্টেঙ্গেলটা ড্র করলাম, এটার ভিতরে কি আছে, আমাদের ভিতরে আছে কি সাদা, মানে কি এই যে সাদা কালারটা আছে না, এটা ফিল কালার, এটাকে বলা হয় ফিল কালার। এই রেক্টেঙ্গেলের ভিতরে আছে সাদা, এটা হচ্ছে কি ফিল কালার। তো আমি এই ফিল কালারটা থাকা অবস্থায় যদি আমি এখানে এটা ক্লিক দিই, দেখেন ফিল কালার নান হয়ে গেছে, মানে পিছন ফিল মানে ভিতরে কিছু নাই, এখন কালার কোনো কালার দেওয়ার নাই। আমি এখান থেকে চাইলে কালার চাপা দিয়ে দিতে পারি, চাইলে আমি হলুদ কালারও দিতে পারি, ঠিক আছে? তারপরে আমাদের এখানে আছে কি এই যে স্ট্রোক কালার, এই স্ট্রোক কালারটা যদি আমি এখানে স্ট্রোক একটা ক্লিক করি, তার মানে কি স্ট্রোকটা অ্যাক্টিভ হলো, দেন আমি কি এখান থেকে নন করে দিলে এই যে আমাদের স্ট্রোক যে ব্ল্যাক ছিল একটু আগে, এই যে ব্ল্যাক সেটা কি চলে গেছে, ঠিক আছে? তো এখন আমি এই যে স্ট্রোক কালারটা অ্যাক্টিভ করার জন্য স্ট্রোকের উপরে একটা ক্লিক দিতে হবে, তাইলে অ্যাক্টিভ হবে। আবার এই ফিল কালারটা অ্যাক্টিভ করার জন্য দেখেন কি লেখা, ফিল ক্লিক টু অ্যাক্টিভ, তাই না? তো আমি ক্লিক করলে তখন এটা কি অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তারপরে কি এটা ফিল স্ট্রোক কাজ করবে। তখন আমি ফিল কালারটা গ্রেডিয়েন্ট দিতে চাই, এই যে এইখানে যে মাঝখানে যে অপশনটা, এটা আমি গ্রেডিয়েন্ট দিতে পারি না, আমার গ্রেডিয়েন্ট দরকার এক কালার দরকার, আমি এক কালার ইয়েলো কালার দিতে না, আমার কালারই দরকার নেই, নাম দিতে পারি, ঠিক আছে? তো এই অপশনগুলো এইখানে যে অপশনগুলো কালারের এটা এইভাবে কাজ করে। অ্যান্ড দেন আমাদের এইখানে আছে যে ড্র নর্মাল, ড্র বিহাইন্ড, ড্র ইনসাইড, এইগুলা মূলত আসলে কি এটার অপশনটা কাজ করে এইভাবে। মূলত এই যে আমাদের যেই কি ইয়েলো কালারের যেই রেক্টেঙ্গেলটা আছে, এইটার উপরে আমি চাইতেছি কি একটা রেক্টেঙ্গেল ড্র করতে। তো নর্মালি যেটা আছে মানে এই যে ড্র কি লেখা, ড্র নর্মাল মানে কি যা ড্র করবো তাই একটার উপরে আরেকটা আসবে, তাই না?
আমি যদি কালার চেঞ্জ করে দিই তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা যা ড্র করবো তা এটা উপরে আসতেছে না। আর আমরা যদি এইখান থেকে ড্র বিহাইন্ড যদি দেই, তার মানে কি যা ড্র করবো সব এই কি হলুদটা নিচে যাবে, সরি বিহাইন্ড মানে বোধহয় সামনে, ড্র ইনসাইড মানে কি সরি বুঝতে পারছি ব্যাপারটা, সরি এটা একটু ভুল হয়েছে। এই যে ড্র মানে সরি এখানে কি লেখা, ড্র নর্মাল মানে কি আমি যেভাবে নর্মাল আমরা যে ড্রগুলা করি এটা হলো নর্মাল ড্র। আর এখানে যদি আমি কোনো একটা অবজেক্টে সিলেক্ট করি, লাইক আমি এই হলুদ কালারের অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কি এটা অপশনটা চালু করলাম যে ড্র ইনসাইড মানে কি এই আমি এখন আমি যা ড্র করবো, এখন আমি যা লাইন ড্র করি বা লেখালেখি করি বা যাই করি কিনা তা সব কিছু আমার কি এই হলুদ এটার ভিতরেই আসবে, বাইরের গুলো একটু শো করবে না। দেখো এই বাইরের গুলো একটু শো করে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করে দিতে পারি, কালার চেঞ্জ করে দিতে পারি না। দেন এই যে বাইরের দিকে গেলে কি এটা বাইরের দিকে শো করে না, বাইরের গুলো কি শো করে, এই বাইরের দিকে কিন্তু আছে কিন্তু শো করে না। এটাই হলো কি ড্র ইনসাইডের কাজ। তারপরে এখানে কি ড্র নর্মাল তো বুঝলাম, তো ড্র বিহাইন্ড এটা একটু দেখি, এটা একটু ডিলিট করে দিই সবগুলা। দেন আমি আবার একটা নতুন একটা রেক্টেঙ্গেল নেই, এটার কালার আছে রেড, তো ড্র আছে কি ড্র বিহাইন্ড। আচ্ছা আমি এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, রেক্টেঙ্গেল ড্র করার পরে এই যে ড্র বিহাইন্ড লেখাটা আছে না, এই অপশনটা যদি আমার চালু থাকে, নর্মালি আমরা সবসময় ড্র নর্মাল দ্বারা কাজ করব। আর ড্র ইনসাইড তো বুঝাইলামই যে ভিতরে একটা রেক্টেঙ্গেল সেটা আমার সিলেক্ট থাকতে হইব, সেটার ভিতরে আমি যদি এখন যদি এখানে কিছু ড্র করি, এখানে যদি আমি কিছু ড্র করি সেটা কি এটা নর্মালভাবে হইতেছে, এটা যেহেতু নর্মাল সিলেক্ট করা আছে, আমি যদি এই যে ড্র ইনসাইড দিই তখন কি এটার ভিতরেই ড্র হবে। কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই তখন বোঝা যাবে এই যে এটার ভিতরেই, বাইরের টুকা শো করতেছে না, বুঝতে পারছি। এটা মূলত কি ড্র ইনসাইডের কাজ। তারপরে আমরা যদি একটু ড্র বিহাইন্ডের একটু খেয়াল করি, ড্র বিহাইন্ড, তো এটা সিলেক্ট করা অবস্থায় আমি এখন এটাকে ডিসিলেক্ট করে দেন আমি এটা করলাম, একটা সবুজ কালার নেই যাতে কিনা বোঝা যায় যে এই রেক্টেঙ্গেলের মধ্যে কি হইতেছে। তো এখন এই যে ড্র বিহাইন্ডটা মানে কি, মানে ড্র বিহাইন্ডের বাংলা হচ্ছে কি পিছনে আঁকা মানে কি নর্মাল মানে তো একটার উপরে আরেকটা আসবে, তাই না। ড্র বিহাইন্ড মানে কি একটা নিচে আরেকটা যাবে। যেমন আমি যদি রেক্টেঙ্গেল একটা ড্র করতে যাই, এইখানে আমি এখান থেকে যদি রেক্টেঙ্গেল একটা ড্র করি, যেমন এই যে ড্র করছি, এটার কালার যদি দেই দেখেন সবুজ, মানে কি এটা কি উপরে থাকার কথা না, আমার কি এটার উপরে থাকার কথা না, কিন্তু এটার উপরে না, এটা কি এটা নিচে আছে। মানে যা ড্র করবো একটা আরেকটার নিচে চলে যাবে। আগে যেমন ছিল কি একটা আরেকটার উপরে, এখন যা ড্র করবো একটা আরেকটার কি নিচে চলে যাবে। দেখেন একটু আগে আমি কিন্তু এইটা কিন্তু আগে ড্র করছি, তার মানে কি এইটার নিচে এইটা চলে গেছে, ঠিক আছে। এটা পরে ড্র করছি তো এইটা নিচে চলে গেছে। আর যদি ড্র নর্মালে থাকতো তাহলে আমরা যা ড্র করতাম তার সব কি উপরে চলে আসতো, নর্মালভাবে উপরের দিকে চলে আসতো লেয়ার, মানে বিপরীতে কাজ করে ড্র বিহাইন্ড, ঠিক আছে। আর এই পাশে কি আছে কি আমাদের ড্রয়িং সেট তো বুঝাইলামই। আর এটা কি টুল, চেঞ্জ স্ক্রিন। তো অনেক সময় আমাদের এই যে একটা জিনিস খেয়াল করি, অনেক সময় আমাদের এইভাবে এর মধ্যে ক্লিক করে যায়, এই এর মধ্যে ক্লিক করলে এটা কি ফুল স্ক্রিন, এভাবে আমরা কিছু স্ক্রিন মোডে চলে যায়, স্ক্রিন মোড। তো এইভাবে করে আমাদের কি এরকম হয়ে গেলে আমাদের স্ক্রিনে কোনো টুল থাকে না, তখন মাউসের দিকে নিলে আসে, উপরে নিলে তেমনভাবে আসতেছে না টুলগুলো, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে আমাদের কি আবার যদি এফে প্রেস করি এটা চলে আসবে, যদি একবার দিলে যদি এরকম হয় তখন কি আমাদের এইভাবে আবার প্রেস করলে 2-3বার প্রেস করলে এইভাবে চলে আসবে। তারপরে এইখান থেকে আমরা দেখতে পারি যে স্ক্রিন মোডের এখানে নর্মাল স্ক্রিন মোড, এই বর্তমানে যে স্ক্রিন মোড আছে এটা হলো নর্মাল। আর এই যে এফে প্রেস করা এইটাই মূলত কি এই এফটা হলো শর্টকাট এটার। তো ফুল স্ক্রিন মোড উইথ মেনুবার, এখানে যদি ক্লিক করি এই যে ফুল স্ক্রিন উইথ কি মেনুবার, আমি যদি এখানে দিয়ে যদি ফুল স্ক্রিন মোড দিই তাহলে পুরো স্ক্রিন কোনো কি মেনুবার কিছু থাকবে না। আবার এফে প্রেস করে আমি এটা কি নিয়ে আসতে পারি, ঠিক আছে। এটা মূলত এই যে এফ এর কাজ, বা এফ এই যে এখানে লেখা আছে চেঞ্জ স্ক্রিন মোড, এই যে শর্টকাট কি এফ দেওয়া আছে সাইডে, ঠিক আছে। এইভাবে মূলত কাজ করে। তার মানে কি আমাদের এখন এই লেফট সাইডে যতগুলা টুল আছে, মানে এইখানে যতগুলো আমাদের টুল অপশন আছে সবগুলোর কাজ আমরা এখন পারি ইতিমধ্যে। এর পরবর্তী ভিডিও থেকে আমরা কি এই রাইট সাইডের মানে কি ডাইন সাইডের অপশনগুলো দেখবো, এন্ড দেন উইন্ডোর ভিতর থেকে বের করবো, অবজেক্টের ভিতরে এইগুলো মেনুবারের ভিতরে থেকে আমরা অপশনগুলো বের করে শিখে ফেলবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটা দেখার জন্য। এই ক্লাসটা 2-4বার দেখবেন, তাহলে কি ভালোভাবে প্র্যাকটিস হবে। আর প্রত্যেকটা ভিডিও আমাদের 2 থেকে 4বার পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওটা বুঝতে পারবেন, এন্ড দেন মাথার মধ্যে ঢুকবে কোন টুলসের কীভাবে কাজটা।